তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এইরকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। আজ সকালেই দাসবাবু টেলিফোন করেছিলেন। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন জানিয়েছেন। আসলে একটা অদ্ভুত ব্যাপারে ব্যোমকেশের সাথে দাসবাবু কথা বলতে আসছেন। সেই মতো ব্যোমকেশ আমার ঘরে গিয়ে আমায় ডেকে এনেছে। দাসবাবু যখন বলেছেন একটু পরে আসবেন, তখন তিনি আধ ঘন্টার মধ্যে এসে পড়বেন নিশ্চয়ই। কোনো একটা কেস নিয়ে সমস্যায় পড়েছেন। নাহলে বেশ কয়েকদিন হয়ে গেল দাসবাবুর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। ব্যোমকেশের ঘরে বসে সকালের চাটা শেষ করে সবে খবরের কাগজটা তুলে নেব কিনা ভাবছি, এমন সময় বাইরে থেকে দাসবাবুর গলা শোনা গেল। দাসবাবু পুটিরামের সাথে কোনো একটা ব্যাপারে কথা বলছেন বলে মনে হলো। একবার মনে হলো বাইরে বাগানে লাগানো সদ্য একটা নতুন সূর্যমুখী গাছের চারা নিয়ে দাসবাবু কথা বলছেন। তারপর আমাদের ঘরের সামনে এসে পর্দা ঠেলে ঢুকে দাসবাবু বললেন, ব্যোমকেশ বাবু, আপনার জন্য একটা নতুন কেস নিয়ে এসেছি, বুঝলেন? তবে এই কেসটা কিন্তু বড্ড ঘোরালো। হ্যাঁ, টেলিফোনে বলেছিলেন নরহরিপুরের নামের একটি জায়গা থেকে একজন পুলিশ অফিসার আমাকে একটা কেসের তদন্ত করার জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন। তবে এখান থেকে নরহরিপুর যেতে তো অনেকটা সময় লাগবে। আর যদি কেসটা আপনি আমায় খুলে বলেন তাহলে আমার সুবিধে হয় আর কি। ব্যাপারটা বলবো বলেই তো এসেছি। আমার এক বন্ধুই বলতে পারেন, অরিন্দম বাগচি আমায় টেলিফোনে সমস্যাটা জানিয়েছেন। আসলে একটা খুন হয়েছে, বুঝলেন? যিনি খুন হয়েছেন তার নাম প্রায় অনেকেই জানেন, দিবাকর ভট্টাচার্য। ভদ্রলোক একজন নাম করা পুরাতত্ত্ববিদ। এক মিনিট, বেশ কয়েক মাস আগে নামটা কোথায় যেন শুনেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ অজিত। ভদ্রলোক বেশ কয়েক মাস আগে একটা বেশ পুরনো নটরাজ ঠাকুরের নবরত্নের মূর্তি খুঁজে বার করেছিলেন একটা প্রত্যন্ত গ্রাম থেকে। তারপরেই জানা যায় ভদ্রলোক এমন কাজের আগেও করেছেন। তবে সেই ভদ্রলোক খুন হলেন কি করে? নরহরিপুরে বেশ প্রাচীন একটা বিষ্ণু মন্দির আছে। সেই মন্দিরে একটা বিষ্ণু মূর্তি রয়েছে। সেই মূর্তিটার ব্যাপারেই ভদ্রলোক সেখানে গিয়েছিলেন। তার মনে হয়েছিল এই মন্দিরের সাথে পুরনো কিছু একটা সম্পর্ক রয়েছে, আর সেখানে গিয়েই ভদ্রলোক খুন হন। তবে সবচেয়ে বড় সমস্যাটা হলো, ভদ্রলোক কিন্তু খুন হয়েছিলেন মন্দিরের ভিতরে। মন্দিরের ভেতরে? আচ্ছা, খুনের ব্যাপারে তদন্ত করার জন্য অরিন্দম বাগচি আমায় ডেকে পাঠিয়েছেন, কিন্তু এমন কি আছে যার জন্য ভদ্রলোক আমায় সেখানে যেতে বলছেন? অরিন্দম বাবুর মনে হচ্ছে এই খুনটা আর 5টা খুনের মতন স্বাভাবিক নয়। আর ওই বিষ্ণু মূর্তিটা ঘিরে নরহরিপুরে একটা কথাও প্রচলিত আছে ব্যোমকেশ বাবু। ওই মূর্তিটা নাকি ওই মন্দির থেকে কোথাও নিয়ে যাওয়া যায় না। যারা সেই চেষ্টা করেন তাদের কোনো না কোনো বিপদ হয়। আচ্ছা, এমন একটা প্রচলিত কথা রয়েছে যখন, তার মানে ভদ্রলোক যখন ওখানে গিয়েছিলেন তিনিও তো ব্যাপারটা জানতেন। আর উনি এই সব বিষয় নিয়ে নাড়াচাড়া করেন যখন, এসব ব্যাপারে ওনার অবগত থাকার কথা, তাই না? কিন্তু তাও খুনটা হলো। খুনের ব্যাপারে এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি। আসলে খুনটা হয়েছিল রাতের বেলা। সকালে তার মৃতদেহটা মন্দিরের কাছে সবাই দেখতে পায়। মন্দিরের দরজা খোলা ছিল। আচ্ছা, আমাদের সাথে আপনিও কি নরহরিপুর যাবেন, নাকি আমি আর অজিত একা যাব? কেসটা নিয়ে অরিন্দম বাবু উপর মহলের সাথে কথা বলে নিয়েছেন। আপনি জানেন, উপর মহলের পরামর্শ ছাড়া আপনাকে কোনো কেসেই নিযুক্ত করা যাবে না। উপর মহল থেকে বলা আছে, যদি আপনি চান তাহলে কেসটা হাতে নিতে পারেন, আর আপনি চাইলে আমিও আপনাদের সাথে যেতে পারি। খুনটা কবে হয়েছে? দিন 3 আগে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, আর
ধরা যায় সেই আঘাত থেকেই মৃত্যুটা হয়েছে। তবে এখন আর মৃতদেহ আপনি দেখতে পাবেন না, কারণ মৃতদেহ ভদ্রলোকের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন এই কেসে না আছে কোনো সাক্ষী, না আছে কোনো প্রমাণ। গাঁয়ের লোক বলছে সাক্ষাৎ নারায়ণ ওনার মৃত্যুর জন্য দায়ী। আপনি না গেলে ব্যাপারটার কোনো সমাধান হবে না যা বুঝছি। তাই আমিও চাইছি আপনি চলুন ব্যোমকেশবাবু। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, আজ তো আর সম্ভব নয় দাসবাবু। আপনি একটা কাজ করুন, কাল সকালেই আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করুন। আর আপনি থাকলে আমাদের যাতায়াতেরও সুবিধাটাও হবে। আপনি অরিন্দম বাবুকে টেলিফোন করে জানিয়ে দিন আমরা কাল আসছি। ব্যোমকেশের কথায় দাসবাবুর মুখে একটা হাসি ফুটল। তিনি সেভাবেই বললেন, ঠিক আছে, কালই তাহলে আমি যাওয়ার ব্যবস্থা করছি। তবে একটা কথা ব্যোমকেশবাবু, এইসব পুরনো মূর্তির কোনো অভিশাপ টুভিশাপ সত্যি থাকে নাকি? ব্যোমকেশ হেসে উঠল, তারপর বলল, পাথরের কিংবা মাটির কোনো মূর্তির মানুষের ক্ষতি করার মতো ক্ষমতা থাকে না দাসবাবু। সে ক্ষমতা থাকে মানুষের। আমার মনে হয় ওই গ্রামে গিয়ে দিবাকর ভট্টাচার্য এমন কিছু জানতে পেরেছিলেন যার জন্য তাকে খুন হতে হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এর আগে ওই গ্রামে ওই মন্দিরে কোনো কি খুন হয়েছে? অরিন্দমবাবু যতদূর বলেছেন তাতে বেশ কয়েক বছর আগে ওই মন্দিরে এভাবেই আরও একজন মারা গিয়েছিলেন। তবে তারপর থেকে কিন্তু তেমন কিছুই হয়নি, আর সেই খুনের ব্যাপারেও কিছুই জানা যায়নি। ব্যোমকেশ দুটো হাত মুখের সামনে জড়ো করে কিছুক্ষণ বসে রইল, তারপর বলল, তাহলে ওই কথাই রইল দাসবাবু, কাল সকালে আমরা বেরিয়ে পড়ছি। অজিত, আমায় একটু বেরোতে হবে বুঝলে। তুমি ব্যাগপত্র গুছিয়ে রেখো, কাল আমরা বেরোচ্ছি। এই তুমি আবার এখন কোথায় চললে? একটা কাজ রয়েছে, তবে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে আসবো। ব্যোমকেশ দাসবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনি তো জিপ এনেছেন, আমায় একটা জায়গায় নামিয়ে দেবেন? ব্যোমকেশ দাসবাবুর সাথে বেরিয়ে যেতে আমি আমার ঘরে চলে এলাম। কাল বেরিয়ে পড়তে হবে, তাই ব্যাগপত্র গুছিয়ে রাখা দরকার। তাছাড়া আগের কেসের ব্যাপারটা বেশ শেষের দিকে লেখা চলছে, সেটা শেষ করে রেখে তবেই বেরোবো। তাহলে বেরোনোর আগে সেটা পাবলিশার্সের কাছে পৌঁছে দিয়ে যাওয়া যাবে। এমন ভেবে নিয়ে আমি নিজের কাজ করতে লাগলাম। আর ব্যোমকেশ যদিও বলল নিজের কাজ করতে, তবে সেটি কি কারণ বা কাজে বেরিয়েছে তা আমি বুঝতে না পারলেও একটা ধারণা করতে পারলাম। পরদিন সকালে আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম নরহরিপুরের উদ্দেশ্যে। দাসবাবু আগেই টেলিফোনে অরিন্দম বাবুকে সমস্ত কিছু জানিয়ে রেখেছিলেন। কথা ছিল স্টেশনে আমাদের নেওয়ার জন্য একজন পুলিশ কনস্টেবল আসবে। তবে যে কোনো কারণেই হোক দাসবাবু আমাদের সাথে যেতে পারলেন না। পুলিশের অনেক কাজ, তাই শহর ছেড়ে এই মুহূর্তে তার বেরিয়ে পড়া সম্ভব হলো না। কিন্তু তিনি আমাদের স্টেশন পর্যন্ত ছাড়তে এলেন। যাওয়ার সময় বারবার বলে দিলেন, ব্যোমকেশবাবু, অরিন্দম বাবুকে কিন্তু আমি অনেক বড় মুখ করে আপনার কথা বলেছি, ব্যাপারটা একটু দেখবেন। ব্যোমকেশ একটু হেসে মাথা নাড়িয়ে জানালো, আমার দ্বারা যতটা সম্ভব হবে আমি নিশ্চয়ই করব দাসবাবু। নরহরিপুর স্টেশনে আমরা গিয়ে পৌঁছলাম একটু বিকেলের দিকে। আমাদের নেওয়ার জন্য পুলিশের গাড়ি এসেছিল। সেই গাড়িতেই আমরা গিয়েছিলাম থানায়। আমাদের জিপ থানার কম্পাউন্ডে ঢুকতেই ভেতর থেকে এক ভদ্রলোক সামনে এগিয়ে এলেন। তাকে দেখে অনুমান করতে পারলাম ইনি অরিন্দম বাগচি। আমাদেরকে দেখেই চিনে ফেললেন। বললেন, ব্যোমকেশবাবু আসুন, আপনি যে আমার কথায় এত দূর ছুটে আসবেন এটা আমার সৌভাগ্য। আমাদের দেশের একজন নামকরা পুরাতত্ত্ববিদ এখানে এসে অদ্ভুতভাবে মারা গেছেন, তার ব্যাপারটা দেখা আমার একটা কর্তব্য অরিন্দম বাবু। তবে আপনি যে ভরসা করে আমায় ডেকে পাঠিয়েছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এখন গোটা ব্যাপারটা নিয়ে আমি যদি একটু কিছু করতে পারি তাহলে তো আমারই ভালো লাগবে। দেখুন ব্যোমকেশবাবু,
আপনাদের থাকার ব্যবস্থা গ্রামের ভেতরে এক জায়গায় করা হয়েছে। আমার মনে হলো গ্রামের ভেতরে থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমিও সেটাই চাইছিলাম। গ্রামের ভেতর থেকে কেসটা নিয়ে ঘাঁটতে আমার সুবিধাই হবে, তবে আমাদের থাকার জায়গাতে এখন পাঠিয়ে দিলেই ভালো হয়। তার আগে আপনার সাথে কয়েকটা ব্যাপার নিয়েও কথা বলা প্রয়োজন আমার। আমরা থানার ভেতরে গিয়ে বসতেই আমাদের জন্য চা এলো। চা খেতে খেতে ব্যোমকেশ বলল, আচ্ছা, মৃতদেহটা প্রথম কে দেখেছিল? মন্দিরে একজন রয়েছে। মন্দিরটা বেশ পুরনো হলেও প্রতিদিন একবার করে মন্দিরে পুজো হয়, আর সকালের দিকটাতেই হয়। সেই সময় মন্দিরের পুরোহিত মন্দিরের কাছে গিয়ে লাশটা দেখতে পায়, তারপর পুলিশে খবর দেওয়া হয়। মন্দিরটা গ্রামের বাইরের দিকে কিংবা মন্দিরের কাছাকাছি তেমন কোনো ঘরবাড়ি নেই, এমন কিছু কি? আসলে পুরোহিত সকালে গিয়ে মৃতদেহটা দেখেছে, অথচ গ্রামের অন্য কেউ তার আগে দেখেনি, এমনটা কেন হলো? মন্দিরটা গ্রামের একদম শেষের দিকে। সেদিকটা লোকের যাওয়া তেমন একটা হয় না, মানে প্রয়োজনও পড়ে না। এই পুরোহিত পুজো দিতে যাওয়ার সময় এটা দেখে এবং তাতে আরও দেরি হয় পুজো দিতে। ভদ্রলোক এখানে এসে কোথায় উঠেছিলেন? মানে রাতে থাকার জন্য তিনি কোথাও ছিলেন, তা একবার আমার দেখা প্রয়োজন। গ্রামের একটা বাড়িতে উঠেছিল, আপনার থাকার জন্য যেখানে ব্যবস্থা করা হয়েছে তার কাছাকাছি। আচ্ছা, পুলিশ কাউকে সন্দেহ করছে? আমরা এখনো ব্যাপারটা বুঝে উঠতে পারিনি, তবে মন্দিরের মূর্তিটা নিয়ে ভদ্রলোকের বেশ কৌতূহল ছিল, আর মনে হচ্ছে কেউ হয়তো চায়নি মূর্তিটা নিয়ে ভদ্রলোকে এত কৌতূহল দেখান, তার জন্যই হয়তো এটা হয়েছে। আমরা বসে কথা বলছি, এমন সময় আর এক ভদ্রলোক থানার ভেতরে এসে ঢুকলেন। তাকে দেখে অরিন্দম বাবু উঠে দাঁড়িয়ে বললেন, আরে দীপঙ্কর বাবু যে, আসুন আসুন, পরিচয় করিয়ে দিই। দীপঙ্কর বাবু, ইনি হলেন এই গ্রামের একমাত্র মাথা বলতে পারেন, আর ইনি হলেন ব্যোমকেশ বক্সী। ওই যে দিবাকর বাবুর খুনের কেসটা নিয়ে উনি দেখবেন। হ্যাঁ, সেই ভালো অরিন্দম বাবু। আমাদের গ্রামে এমন একজন গুণী ভদ্রলোক এলেন, অথচ তার এভাবে মৃত্যু হলো, সে ব্যাপারটা একটু দেখা দরকার। কারাই বা এমন করলো বলুন তো? আমি এই ফাঁকে ভদ্রলোকের একটু বিবরণ দিয়ে রাখি। ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি, মাথার চুল বেশ লম্বা, মুখের রং ফর্সা, চেহারায় একটা আভিজাত্য রয়েছে। ব্যোমকেশ এই কথায় রায়বাবুর দিকে তাকিয়ে বলল, সে তো অবশ্যই, তবে আপনি যখন এই গ্রামের একজন গুণী মানুষ, তাহলে ব্যাপারটা নিয়ে আপনিও ভেবেছেন হয়তো। আপনার কিছু মনে হয়নি? দেখুন, গ্রামের লোকজন তো সব কিছু বোঝে না। মন্দিরে ওই ভদ্রলোকের যাওয়া আসার ব্যাপারটা গ্রামের লোকজন ভালো চোখে দেখেনি একদম। আর ওই মন্দিরের পাণ্ডা, মানে মন্দিরটা যারা তৈরি করেছিল তাদের বংশধর, সে ওই মন্দিরে ভদ্রলোকের যাওয়ার ব্যাপারটা ভালোভাবে নিত না, এমনকি সে একবার বারণ করেছিল। তবে খুনটাকে করলো সেটা আমি বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। আচ্ছা, মন্দিরের যে পাণ্ডা আছে, ওই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম নরহরি সামন্ত, আর শোনা যায় তার পূর্বপুরুষরা এই মন্দির তৈরি করেছিলেন, এমনকি বিষ্ণু মূর্তিটা ওরাই তৈরি করেছিলেন। তাই মন্দিরের উপর তার একটা অধিকার বোধ সবসময় থাকে। আর সে দিবাকর বাবুর মন্দিরে যাওয়া আর মূর্তি নিয়ে নাড়াচাড়া করা, এই সমস্ত ব্যাপার খুব একটা ভালো চোখে নিত না। তাছাড়া মন্দিরের পুরোহিত দিবাকর বাবুকে বারণ করেছিলেন, তবে তিনি কিছুই শোনেননি। ব্যোমকেশ চুপ করে রইল, কিছুই বলল না। তারপর অরিন্দম বাবুর দিকে তাকিয়ে বলল, অরিন্দম বাবু, আমাদের থাকার জায়গায় যদি আমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে ভালো হয়। আজ তো আর কিছুই করা সম্ভব নয়, কাল থেকেই আমি ব্যাপারটা দেখতে শুরু করব। বলেই ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে রায়বাবুর দিকে তাকিয়ে বলল, আশা করি প্রয়োজন হলে আমি আপনার কাছ থেকে সাহায্য পাব। অবশ্যই, যখন যা প্রয়োজন হবে আমায় জানাবেন। আমি তো আপনাদের সাহায্য করার জন্যই আছি। তবে যারা এমনটা করেছে তাদের কিন্তু আপনি খুঁজে বার করবেন ব্যোমকেশবাবু, না হলে আমাদের গ্রামের নাম যে একেবারে বদনাম হয়ে যাবে। ব্যোমকেশ মাথা নাড়িয়ে বেরিয়ে আসতে পুলিশের জিপটা আমাদের গ্রামের ভেতর দিকে নিয়ে চলল, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। গ্রামের ঘরগুলো যেমন হয় তেমনই একটা মাটির ঘর, আর তার ওপরে টিনের ছাউনি, এমন একটা ঘর আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে।
তবে ঘরের ভেতরটা বেশ সুন্দর করে গোছানো। দেখলে বোঝা যায় আমাদের জন্যই এটা করা হয়েছে। ঘরে ঢুকে ব্যাগপত্র রেখে বিছানার উপর বসে ব্যোমকেশ বলল, কিছু বুঝতে পারছো যে দিবাকর বাবুর ওপরে গ্রামের যে কয়েকজন মানুষ সন্তুষ্ট ছিলেন না, সেটা কিন্তু এর মধ্যে বোঝা যাচ্ছে। আর এদের মধ্যেই কেউ একজন বোধহয় কাণ্ডটা ঘটিয়েছে। তুমি কি নরহরি বাবুর কথা বলছো? হলে হতেও পারে। তাদের মন্দিরে তাদের বিষ্ণু মূর্তি নিয়ে ভদ্রলোক কাজ করছিলেন, সেটা তার পছন্দ হয়নি হয়তো। তিনি বারণ করেছেন বারবার, বাবু শোনেননি, আর তাই। তাহলে তো সন্দেহের মধ্যে ওই মন্দিরের পুরোহিত পড়ছে। ব্যোমকেশ, তিনিও তো দিবাকর বাবুর মন্দিরে যাওয়াটা পছন্দ করতেন না। এছাড়া অন্য কেউ করতে পারে, সবার কথা তো এখনো আমরা জানতে পারিনি। তবে আমার কেন জানি না মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা সহজ হবে না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় কখনো মিথ্যে কথা বলে না, যে তুমি তো ভালো করেই জানো। তাহলে তদন্তটা কোথা থেকে শুরু করবে বলে ভাবছো? আজ আর কিছুই নয়, কাল সকালে প্রথমে মন্দিরটা দেখব, তারপর নরহরি বাবুর সাথে দেখা করব। এর মধ্যে চেষ্টা করতে হবে গ্রামে আর কে কে দিবাকর বাবুর উপর অসন্তুষ্ট ছিলেন তাদের খুঁজে বার করা। তাহলে একটা সন্দেহের তালিকা করা যাবে। তারপর খুনের ব্যাপারটা একটু ঘেঁটে দেখতে হবে। বাকি কেসটা যেদিকে মোড় নেবে সেদিকেই যাব। আমরা নিজেদের মধ্যে কথা বলছি, বন্ধ দরজার ওপর একসময় টোকা পড়ল। ব্যোমকেশ সাথে সাথে বলল, কে? বাইরে থেকে একটা গলার স্বর ভেসে এলো। আজ্ঞা, আমি গণেশ। বড়বাবু আমাকে আপনাদের দেখাশোনা করতে বলেছে। আপনাদের এখন কিছু লাগবে নাকি সেটাই দেখতে এলাম। ব্যোমকেশ এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে ঘরের ভেতর ঢুকে এলো একজন গ্রাম্য লোক। তার কাঁধের উপর একটা গামছা, খালি গা, কোমরে মালকোচামার একটা ধুতি। ঘরের ভেতরে ঢুকে এসে একটু হেসে তারপর বলল, বাবু, আপনারা ওই ওই যে স্যারের মতো লোকটা এসেছিল, ওনার খুনের ব্যাপারে এখানে এসেছেন, হ্যাঁ তাই না? এই কথাটা তোমায় কে বললো? ওই বড়বাবুই বলেছেন, আপনারা যখন যেখানে যেতে চাইবেন আমি আপনাদের নিয়ে যাব। আপনাদের সব সময় দেখে রাখার দায়িত্ব এই যে আমার। এই সামনেই ওই উল্টো দিকে ওই যে ঘরটা আমার। এই যখনই কোনো প্রয়োজন হবে আমায় ডেকে নেবেন বাবু। হ্যাঁ, আপনাদের রাতের খাবার আমি একটু পরেই দিয়ে যাব। তা রাতের বেলা বাড়ির বাইরে না বেরোলেই ভালো হয় বাবু। গ্রামের দিক তো বুঝতেই পারছেন, কখন যে কি হয়ে যায়। আর তার উপর ওই এমন একটা ব্যাপার ঘটে গেল। ওটা তোমায় ভাবতে হবে না, তবে তোমায় একটা কাজ করতে হবে। ওই সাহেব ভদ্রলোক যার কথা তুমি বলছো, সে যে বাড়িতে ছিল সেই বাড়িটা তুমি চেনো? হ্যাঁ বাবু, আমি চিনি। আপনারা ওখানে যাবেন তো? আমি নিয়ে যাব আপনাদের কাল সকালে। তবে রাতের বেলা কিন্তু না যাওয়াটাই ভালো বাবু। কেন বলো তো? ওই সাহেব বাবু দেবতার মন্দিরে ঢুকে দেবতাদের নিয়ে নাড়াচাড়া করত, তাই তার উপর দেবতার অভিশাপ নেমে এসেছে। বাবু, আপনারা এইসব করলে কিন্তু আপনাদেরও দেবতার গ্রাসে পড়তে হবে। এ কথা তোমায় কেউ বলেছে? আমাদের গ্রামের সবাই বলেছে। ওই মন্দিরে যে পুজো করে সেও বলেছে বাবু। সে তো বলল মন্দিরে দেবতার মূর্তি নিয়ে নাড়াচাড়া করার জন্যই ওই পীর সাহেব এভাবে মারা গেছে। আমি বুঝতে পারছিলাম তার একটা কথাও ব্যোমকেশ বিশ্বাস করছে না, কিন্তু এই সময় তাকে কাজে লাগিয়ে বোধহয় কিছু কাজ বার করতে চাইছে। তাই তার কথায় বলল, ঠিক আছে, আমরা তোমাদের দেবতার খারাপ নজরে পড়ব না, তোমার চিন্তা নেই। কথাটা শুনে গণেশের মুখের হাসি যেন চওড়া হলো। তারপর বলল, হ্যাঁ, আপনারা শহরের মানুষ, ভালো মানুষ বাবু। বাবু, তাই আপনাদের বারণ করলাম আমি। তো এখন আমি চলি বাবু। হ্যাঁ, আপনাদের রাতের খাবারের আবার ব্যবস্থা করতে হবে। চললাম বাবু। গণেশ বেরিয়ে যেতেই ব্যোমকেশ দরজা বন্ধ করে আবার বিছানার উপর এসে বসল। তারপর আমি বললাম, তাহলে তোমার সন্দেহের তালিকায় আরও একজনের নাম বাড়ল ব্যোমকেশ, পুরোহিত মশাই। এখনো আমরা কেসে হাত দিইনি, তার মধ্যেই দুজনের নাম সংগ্রহের তালিকায় উঠে গেল আজই। এরপর কেসে হাত দিলে যে কি হবে তা বুঝতে পারছি না।
ব্যাপারটা সহজ হবে না অজিত, ব্যাপারটা সহজ হবে না। সেই রাতটা কোনোভাবে কেটে গেল। পরদিন সকালে গণেশের সাথেই আমরা প্রথম গিয়ে পৌঁছলাম গ্রামের সেই মন্দিরটার কাছে। অরিন্দমবাবু খুব একটা ভুল বলেননি। মন্দিরটা একদম গ্রামের শেষের দিকে, এদিকটায় কাছাকাছি বাড়িঘর খুব একটা নেই। মন্দিরটা বেশ পুরনো, এখানে ওখানে সামান্য ভেঙে পড়েছে, তবে সেগুলো যে মেরামত করা হয়েছে তা দেখলেই বোঝা যায়। মন্দিরটা বেশ বড়। মন্দিরের সামনের দিকে কয়েক ধাপ সিঁড়ি উঠে মন্দিরের চাতালে এসেছে, তারপর বন্ধ দরজার ভেতরে সেই মূর্তি। আমরা যখন মন্দিরের বাইরে এসে দাঁড়িয়েছি তখন মন্দিরের ভেতর থেকে ঘণ্টার শব্দ শোনা যেতে লাগলো। শুনেই বোঝা যায় মন্দিরের ভেতর পুজো চলছে। তবে দরজাটা বন্ধ করে গণেশ বলল, ওই পুরোহিত মশাই পুজো করছে। বাবু একটু অপেক্ষা করুন, ওই পুজো শেষ হলেই আপনাদের তার সাথে কথা বলিয়ে দেব, আর আপনাদের ওই বিষ্ণু মূর্তিও দেখাবো আমি। আমরা মন্দিরের বাইরে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে মন্দিরের ভেতর থেকে একজন পুরোহিত গোছের কেউ বাইরে বেরিয়ে এসে গণেশকে এবং আমাদেরকে দেখলেন। তারপর বললেন, আবার আবার শহরের লোক এসেছে, আবার একটা বিপদ ঘটবে। গণেশ গণেশ আবার একটা বিপদ ঘটবে। গণেশ জোর করে পুরোহিতের দিকে তাকিয়ে তারপর বলল, এরা পুলিশের লোক ঠাকুর মশাই, পুলিশের ওই যে সাহেব এলেন তার খুনে ব্যাপারটা দেখতে এসেছেন এরা। ওদের একবার মন্দিরের ভেতরটা কি ঘুরে দেখাবো? এ কথায় পুরোহিত মশাই কেমন যেন রেগে উঠে বললেন, আবার একটা বিপদ ঘটা? হ্যাঁ, আগেই বারণ করেছিলাম মন্দিরের ভিতর বাইরের লোককে না নিয়ে আসতে। নিয়ে আসার পরে তো দেখলি কি হলো, আবার নতুন লোক নিয়ে এসেছিস। এবার ব্যোমকেশ এগিয়ে গেল, তারপর বলল, ঠাকুরমশাই, আপনাদের মন্দিরে কি আছে না আছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই মন্দিরের সামনে আমাদের একজন নামকরা মানুষ খুন হয়েছেন, তার ব্যাপারটা তো আমাদের দেখতেই হবে। না হলে গ্রামে যে খুনি ঘুরে বেড়াবে ঠাকুরমশাই। ওর যা শাস্তি পাওয়ার ছিল তাও পেয়েছে, আবার তোমরা যদি ওর মতোই ভুল করে বসো তাহলে তোমাদেরকেও বাঁচানো কিন্তু সহজ হবে না। আমিও সেটাই দেখতে চাইছি ঠাকুরমশাই, আমিও দেখতে চাইছি এমন কোন শাস্তি রয়েছে যার খুন করার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না, মাথায় আঘাত করে মানুষকে মারতে হয়। কথাটা শুনে পুরোহিত মশাই যে দৃষ্টিতে ব্যোমকেশের দিকে তাকালেন তার বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। একভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে মন্দিরের সিঁড়ি থেকে নেমে হঠাৎ করে গ্রামের ভেতরের দিকে চলে গেলেন। গণেশ একটু ইতস্তত স্বরে বলল, আসুন বাবু, মন্দিরের ভেতরে আসুন, তবে জুতোটা কিন্তু খুলে আসুন। আমরা জুতো খুলে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে পুরনো ছাপ রয়েছে, তার মাঝখানে একটা বিষ্ণু মূর্তি রয়েছে, তবে বিষ্ণু মূর্তিটা লম্বায় হাত দুয়েকের কম হবে। দেখেই বোঝা যায় সেটা পাথরের কোনো বিষ্ণু মূর্তি। ব্যোমকেশ ঘুরে ফিরে বিষ্ণু মূর্তিটাকে দেখতে লাগলো। একবার হাত দিয়ে বিষ্ণু মূর্তিটাকে ধরতে যেতেই গণেশ হাহাকার করে উঠল, বাবুরা ও কাজ করবেন না, ওই সাহেবকে এই কাজ করতে বারণ করা হয়েছিল বলে সাহেব রেগে গিয়ে পুলিশের ভয় দেখিয়েছিল, আপনারা দয়া করে ওই কাজটি করবেন না। তোমার কোনো চিন্তা নেই গণেশ, আমাদের কিচ্ছু হবে না। বলে মূর্তিটা হাত দিয়ে ধরে দেখতে লাগলো। তবে একটু চেষ্টা করলেই বোঝা যায় মূর্তিটা বসানো জায়গাটা থেকে উপরে উঠে আসবে। বেশ কিছুক্ষণ মূর্তি আর মন্দিরটা লক্ষ্য করে বেরিয়ে এসে আমরা মন্দিরের পেছনের দিকে গেলাম। ফাঁকা কিছুটা জায়গা রয়েছে। ব্যোমকেশ ঘুরতে ঘুরতে বলল, আচ্ছা গণেশ, ওই সাহেবের মানে দিবাকর ভট্টাচার্যের মৃতদেহটা ঠিক কোথায় পড়েছিল? আগে বাবু, ওই মন্দিরের সিঁড়ির কাছেই পড়েছিল। সকালে তো ঠাকুরমশাই তাকে প্রথম দেখেছিলেন। সিঁড়ির কাছে? তোমার কি মনে আছে মৃতদেহটা ঠিক কিভাবে পড়েছিল, মানে তার মাথাটা কোন দিকে ছিল? এ কথায় গণেশ আমাদের মন্দিরের সামনে এনে সিঁড়ির কাছে অদ্ভুতভাবে নিজের শরীরটাকে ছড়িয়ে দিয়ে আমাদের বোঝাতে লাগলো যে দিবাকর ভট্টাচার্যের মৃতদেহটা ঠিক কিভাবে পড়েছিল। সিঁড়ি থেকে একটু নিচে মাটির উপর হুমড়ি খেয়ে তার মৃতদেহটা পড়েছিল। কিন্তু ব্যোমকেশ যেন চিন্তিতভাবে কি একটা ভাবতে ভাবতে বলল,
আচ্ছা, তুমি নিশ্চিত এইভাবেই পড়েছিল? ঠাকুর মশাই আমাদের ডেকে এনেছিলেন বাবু, তারপর আমরা সেভাবেই দেখেছিলাম মৃতদেহটিকে। তারপর তো পুলিশ এসে মৃতদেহ নিয়ে গেল। তবে একটা কথা বাবু, ওই সাহেব যে বাড়িতে থাকতেন, ওই সেই বাড়িতে সাহেবের কাজ করার জন্য এক গ্রামেরই লোক ছিল, আর তার সাথে কথা বললে আপনারা কিছু জানতে পারবেন। ব্যোমকেশ গণেশের কথাই মেনে নিল। আমরা মন্দির থেকে বেরিয়ে দিবাকর ভট্টাচার্য যে বাড়িতে ছিলেন সেই বাড়িতে গেলাম। তারপর গণেশ ভেতর থেকে একজনকে ডেকে আনতে সে আমাদের সামনে এসে দাঁড়ালো। গণেশ বলল, বাবু, এর নাম মহাদেব, ওই সাহেবের সাথে থাকতো। কিরে বল মহাদেব, বল। হাই মহাদেব, বল। হ্যাঁ বাবু, আমি ওই বাবুর সাথেই থাকতাম। তবে বাবু, আমি কিছু জানি না কি হয়েছে না হয়েছে, সেই সব নিয়ে আমি কিছুই জানি না। রাতের বেলা ওই বাবুকে বাড়ির বাইরে যেতে বারণ করেছিলাম, কিন্তু বাবু শোনেননি। কখন যেন বেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। পরদিন সকালে ব্যাপারটা জানতে পেরে আমি তারপর সেখানে গেলাম। তুমি যদি কিছু না করো, তোমার ভয় পাওয়ার কিছু নেই মহাদেব। দিবাকর ভট্টাচার্য কোন ঘরে ছিলেন সেই ঘরটা আমায় দেখাতে পারবে? মহাদেব আমাদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তারপর একটা নির্দিষ্ট ঘরের দরজা খুলে বলল, এই ঘরেই ছিলেন, তবে ওনার সব জিনিসপত্র পুলিশ তো নিয়ে গেছে। ব্যোমকেশ, আমি, গণেশ, মহাদেব মিলে ঘরের ভেতরে ঢুকলাম। একটা ঘর, ঘরের মধ্যে তেমন কিছু নেই। শোয়ার মতো একটা সাধারণ বিছানা মোড়া, একটা জলচৌকি আর একটা প্রায় ভেঙে আসা টেবিল। ঘরের ভেতরে জিনিসপত্র তেমন কিছু না থাকলেও ঘরের একদম কোণের দিকে দুটো মাটির মূর্তি তৈরি করা রয়েছে দেখলাম। ব্যোমকেশ এগিয়ে গিয়ে মূর্তিগুলো দেখল। দুটো বিষ্ণু মূর্তি। মন্দিরের ভেতরে আমরা যে মূর্তি দেখেছিলাম অনেকটা তেমনই, তবে একটা আশ্চর্যের ব্যাপার, দুটো মূর্তি প্রায় একই রকম দেখতে। মাটি দিয়ে মূর্তিগুলো তৈরি করা হয়েছে। মাটি এখনো শুকিয়ে যায়নি, তাই ভালোভাবে বোঝা না গেলেও রোদের আলোতে মাটি পোড়ার মোটামুটি সময় অনুমান করা যায়। মূর্তিগুলোকে দেখে ব্যোমকেশ এগিয়ে যেতেই মহাদেব বলল, হঠাৎ করেই বাবু এই মূর্তি দুটো তৈরি করিয়েছিলেন গ্রামের একজনকে দিয়ে। আসলে কেন করিয়েছিলেন তা আমি জানি না। বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবু কিছুই বলেননি। বলেছিল পরে কাজে লাগবে, কিন্তু পরে কি কাজে লাগবে তা আমি বুঝতে পারিনি বাবু। পুলিশকে বলেছিলাম, কিন্তু পুলিশ এগুলো নিয়ে যেতে চায়নি। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ মন দিয়ে মূর্তিগুলো পরীক্ষা করল। তারপর দুটো মূর্তি হাতে তুলে নিয়ে দেখল। আবার মূর্তিগুলো নামিয়ে রেখে ঘরের বাইরে বেরিয়ে এসে মহাদেবকে বলল, মহাদেব, যেদিন ওই ভদ্রলোক খুন হন তার আগে কিংবা সেদিন তার মধ্যে অন্যরকম কিছু লক্ষ্য করেছিলে? না বাবু, তবে এই মূর্তিগুলো যখন বানাতে দিয়েছিল তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তখন ওই বাবু বলেছিলেন গ্রামে একটা কিছু হয়ে চলেছে, এত বড় অন্যায় হচ্ছে, আর সেই ব্যাপারটা উনি সবার সামনে আনবেন। কিন্তু তার আগেই বাবুর কি যে হয়ে গেল। মহাদেবের কথায় ব্যোমকেশ যেন চমকে উঠল। তারপর বলল, অন্যায়? কি ধরনের অন্যায়? আমিও জানতে চেয়েছিলাম বাবু, কিন্তু তিনি আমায় কিছু বলতে চাননি। তবে আমার মনে হয় বাবু একটা বিপদের আন্দাজ করতে পেরেছিলেন। আসলে ওই মন্দিরে বাইরের লোক ঢুকলে গ্রামের ক্ষতি হবে সে কথা ঠাকুর মশাই আগেই বলেছিলেন, তাই আমি সেটাই ভেবেছি। বোকার মতো কথা বলো না মহাদেব। দিবাকর বাবুকে যারা মেরেছে তারা অন্য কেউ নয়, মানুষ। আর এই মন্দিরে ঢুকে মূর্তি দেখার সাথে যদি মানুষের সম্পর্ক থাকে তাহলে তাতে তোমাদের দেবতার হাতটা কোথায়? কিন্তু একটা কথাই আমি বুঝতে পারছি না, দিবাকর বাবুকে কেউ মারতে যাবে কেন? শেষের কথাটা ব্যোমকেশ বোধ হয় নিজের মনেই বলল। তারপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গণেশ, আমাদের একবার এই লোকটার কাছে নিয়ে চলো তো, যার বংশধররা ওই মন্দিরটা তৈরি করেছে। কি যেন নাম বলেছিলে? ও হ্যাঁ, নরহরি সামন্ত। চলো একবার তার বাড়ি থেকে ঘুরে আসা যাক। আচ্ছা, তার আগে একবার আমায় থানায় যেতে হবে। সেদিন কিন্তু নরহরি সামন্তর সাথে দেখা করা হলো না। অরিন্দম বাবুর কাছে গিয়ে পৌঁছতেই
তিনি আমাদের নিয়ে আরও একবার সেই মন্দিরের কাছে গেলেন। তারপর সেখানে মৃতদেহটা এবং খুনের ব্যাপারে আরও অনেক কিছুই আমাদের বলতে লাগলেন, যেটা পুলিশ অনুমান করছে। সে সময় আমাদের সাথে গণেশ নিজেও ছিল। তবে এই সমস্ত ব্যাপার শুনতে শুনতে ব্যোমকেশ একসময় প্রশ্ন করল, দিবাকর ভট্টাচার্য এত রাতে মন্দিরের কাছে এসেছিলেন কেন? আসল প্রশ্ন হলো এটাই। ভদ্রলোক মাঝে মাঝে মন্দিরের কাছে আসতো। আর তাছাড়া ভদ্রলোক আমায় একটা অদ্ভুত কথা বলেছিলেন। কি কথা অরিন্দমবাবু? ভদ্রলোক একদিন হঠাৎ আমায় একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন এই গ্রাম কিংবা তার আশেপাশের কোথাও চোরাচালানের কোনো খবর রয়েছে নাকি, কোনো দল এদিকে সক্রিয় হয়েছে কিনা সেই ব্যাপারে খোঁজ নিতে। কিন্তু ব্যোমকেশবাবু, তেমন কিছুই তো আমরা জানি না। তবে ভদ্রলোক বোধহয় কিছু একটা জানতে পেরেছিলেন, আর তাই আমায় এই প্রশ্নটা করেছিলেন। ভদ্রলোক কিন্তু অকারণে কোনো কথা বলতেন না। প্রয়োজন ছাড়া একটা কথাও তার মুখ থেকে আমি শুনতে পাইনি। ভদ্রলোক মারা যাওয়ার আগে কোনো একটা বিপদের আশঙ্কা করতে পেরেছিলেন? একটা কথা বলুন তো, ভদ্রলোক মারা যাওয়ার ঠিক কতদিন আগে আপনাকে এই কথাগুলো বলেছিলেন? ভদ্রলোক মারা যাবার প্রায় দিন তিনেক আগে আমার সাথে তার থানায় একবার দেখা হয়েছিল। তখনই তিনি আমায় এই কথাগুলো বলেছিলেন। তবে আমি তাকে জানিয়েছিলাম আমি খোঁজ খবর করার চেষ্টা করব। আসলে ভদ্রলোক তো তেমন সামান্য আর পাঁচটা মানুষের মতো ছিলেন না, তার হাত অনেক দূর পর্যন্ত রয়েছে। আমি তার কথায় কোনো কর্ণপাত না করলে ব্যাপারটা জানতে পারতেন। আর তাছাড়া তাকে যতটা সম্ভব সহযোগিতা আমি করেছিলাম। কিন্তু শেষ রক্ষা হলো না অরিন্দমবাবু। ওই মন্দিরে ঢুকে মূর্তি নাড়াচাড়া করার জন্য যে মন্দিরের দেবতা তার উপর রুষ্ট হয়ে তাকে খুন করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। তার খুনের পেছনে নিশ্চয়ই কোনো মানুষের হাত রয়েছে, কিন্তু সেটা কে বা কেন সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। সেদিনের পরে আর কোথাও যাওয়া হলো না। আমরা বাড়ি ফিরে এলাম। ব্যোমকেশ নিজের ডায়েরিতে কি সমস্যা যেন লিখে রাখতে লাগলো, কিন্তু এর মাঝে তার সাথে আমার তেমন একটা কথা হলো না। গণেশ দুবার এসেছিল। ব্যোমকেশ তাকে ডেকে নিয়ে চুপি চুপি কি যেন একটা বলল। সেটা শুনে ব্যোমকেশ একটু অবাক হয়ে তাকিয়েছিল, তারপর বেরিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ গণেশকে কোনো একটা কাজ দিয়েছে, আর সেই কাজটা বেশ গোপন। আমরা পরদিন সকালে গিয়ে পৌঁছলাম নরহরি সামন্তের বাড়িতে। আমাদের সাথে গণেশ ছিল। সেই গিয়ে নরহরি সামন্তকে জানালো যে আমরা তার বাড়িতে এসেছি এই খুনের বিষয়ে কথা বলতে। ভদ্রলোক আমাদের বারান্দায় বসালেন। তারপরে এসে আমাদের সামনের চেয়ারে বসতে বসতে বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আপনাকে একটা কথা আগে ভাগেই জানিয়ে দিচ্ছি। আপনারা ওই ভদ্রলোকের ব্যাপারে তদন্ত করতে এসেছেন, তা ভালো কথা, ঠিক আছে, কিন্তু এইসবের মধ্যে আবার আমাকে জড়াবেন না, বুঝেছেন? আপনাকে জড়াচ্ছি না তো। আমি শুধু আপনার কাছ থেকে একটা কথা জানতে এসেছি। শুনেছি আপনার পূর্বপুরুষেরা মন্দিরটা তৈরি করেছিলেন, আর তাই মন্দির এবং বিষ্ণু মূর্তির ওপর আপনার অধিকার রয়েছে, কিন্তু বাইরের কাউকে আপনারা মন্দিরে ঢুকতে দিতে চান না কেন? দেখুন ব্যোমকেশবাবু, মন্দিরে আপনারা নিশ্চয়ই দেখেছেন মূর্তিটা পাথরের তৈরি, আর বেশ কিন্তু পুরনো। যতদূর আমি জানি এমন মূর্তির বাইরে বেশ দাম রয়েছে। তাই বাইরের লোক এসে যদি মূর্তি চুরি করে নিয়ে যায় তখন কি হবে? আমার বংশধরদের ঐতিহ্য তো আমাকেই রক্ষা করতে হবে। আপনি আসবেন সেই সম্পদ রক্ষা করতে, তাই আমি মন্দিরের ভেতরে বাইরের কাউকে ঢুকতে দিই না। এই সময় বাড়ির ভেতর থেকে একজন আমাদের সামনে চা দিয়ে গেল। বোধহয় নরহরি বাবুর স্ত্রী হবে। এরপর নরহরি বাবু খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশবাবু, একটা খুন হয়ে গেছে, সেটা আমার সত্যিই খুব খারাপ লেগেছে, কিন্তু আমি ভদ্রলোককে সাবধান করেছিলাম, বারবার বারণ করেছিলাম ওই মন্দিরের দিকে বেশি না যেতে। এবার রাগের মাথায় কে কি করে বসেছে তা তো আর আমি জানি না, সব দায়ভার তো আর আমার মাথায় নেই। গ্রামের মানুষ এমনিতেই পছন্দ করে না বাইরের কোনো লোক এই মন্দিরের ভেতরে যাক। আশা করি আপনি ভালো করেই ব্যাপারটা বুঝতে পারছেন। গ্রামের লোক পছন্দ করে না, নাকি আপনি নিজে পছন্দ করেন না? নরহরিবাবু,
কোনোভাবে খুনের মধ্যে আপনার হাত নেই তো? কথাটা শুনে নরহরি বাবু সোজা ব্যোমকেশের দিকে তাকালো। তারপর সামান্য সময় সেভাবে তাকিয়ে থেকে শান্ত গলাতেই বলল, দেখুন ব্যোমকেশ বাবু, যদি আমি কাজটা করে থাকি তাহলে সেটা কিভাবে করেছি আপনি প্রমাণ করতে পারবেন তো? হ্যাঁ, আর আপনি কি প্রমাণ করতে পারবেন যে ওই ভদ্রলোককে আমিই খুনটা করেছি? বলুন দেখি। সেটা হয়তো পারবো না, তবে আপনি যদি সেটা করে থাকেন তাহলে আপনাকে ধরার চেষ্টা কিন্তু আমি অবশ্যই করব। যদি সেটাই হয় তাহলে আপনি সেই চেষ্টাই করুন, অযথা আমাকে বিরক্ত করতে আসবেন না। এখন আসুন, আমার অনেক কাজ রয়েছে। ধন্যবাদ। এরপরে আর সেখানে বসে থাকা যায় না, তাই আমরা আবার বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফিরে আসতেই দেখা গেল আমাদের বাড়ির কাছাকাছি মহাদেবের সেই ঠাকুরমশাই যেন আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের আসতে দেখে ঠাকুরমশাই আমাদের দিকে এগিয়ে গিয়ে বললেন, আপনারা এখানে থাকবেন না, আপনারা এখানে থাকবেন না, চলে যান, চলে যান, না হলে আপনাদের বিপদ হবে। কিন্তু হ্যাঁ, হবে, বিপদ হবে। চলে যান এখান থেকে, যান। মনে হচ্ছে বিপদটা কি তা আপনি আন্দাজ করতে পেরেছেন, তাই না ঠাকুরমশাই? আর আমাদের সাবধান করে দিতে এসেছেন। কিন্তু খুনের তদন্তটা না করেছে আমি এখান থেকে যাব না। ঠাকুরমশাইয়ের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। তারপরেই তিনি বললেন, আপনাদের সাবধান করে দেওয়া আমার উচিত বলেই মনে হলো, তাই করলাম। এবার আপনাদের ব্যাপার, আপনারা বাইরের লোক, গ্রামে আপনাদের কিছু হলে গ্রামের বদনাম হবে, তাই বললাম। কথাটা মাথায় রাখবেন। কথাটা বলেই ঠাকুরমশাই আর দাঁড়ালেন না, গ্রামের দিকে চলে গেলেন। মহাদেব আর গণেশ অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমিও তাকিয়ে রইলাম, কিন্তু ব্যোমকেশ যেন একটা ভাবতে লাগলো। আমি বুঝতে পারছিলাম সে কিছু একটা বুঝতে পেরেছে, এমন কিছু একটা বুঝতে পেরেছে যেটা দিয়ে এই কেসটা সমাধান করার প্রথম ধাপটা শুরু হয়ে গেছে। আমরা বসে আছি রায়বাবুর বাড়িতে। রায়বাবুকে ব্যোমকেশ জানিয়েছিল আজ সকালে তার বাড়িতে আসবে। সেই মতো রায়বাবু আমাদের জন্য সকালে চায়ের ব্যবস্থা করেছে, যা খেতে খেতে আমরা গল্প করছি। এক সময় তিনি বললেন, কি জানেন, এসব ছোটোখাটো কয়েকটা ব্যাপার না থাকলে গ্রামটা কিন্তু আমাদের ভালোই, একদম শান্তশিষ্ট, কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই। আপনাদের ওই পুলিশ ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। সেটা আমারও মনে হয়েছে রায়বাবু, কিন্তু এই খুনের তদন্তটা শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমি এর মধ্যে নরহরিবাবুর সাথে একবার কথা বলেছি, তবে উনি কি বলতে চাইছেন তা স্পষ্ট নয়। রায়বাবু হঠাৎ চারিদিকে তাকিয়ে মুখটা একটু নামিয়ে আনলেন। আসলে তার বাড়ির চারিদিকে লোকজন ভর্তি। তিনি একজন বিত্তবান লোক, তা বোঝাই যায়। অনেক জমি জমা, এমনকি ব্যবসাও রয়েছে। তিনি মাথাটা নামিয়ে নিয়ে আস্তে আস্তে বললেন, দেখুন ব্যোমকেশ বাবু, আমার হাতে তো কোনো প্রমাণ নেই, কিন্তু আমার মনে হয় ওই নরহরি কাজটা করেছে। সে একবার ওই ভদ্রলোককে বেশ শাসিয়েছিল, বলেছিল ওই গ্রামে মন্দিরের মূর্তি নিয়ে বেশি নাড়াচাড়া করলে তার ফল নাকি ভালো হবে না। এখন রাতের অন্ধকারে সেই যদি গিয়ে খুন করে বসে, তাহলে তাকে দেখতে যাচ্ছেই বা কে? কিন্তু রায়বাবু, কোনো প্রমাণ কিংবা একটা জোরালো কোনো কারণ ছাড়া আমরা তো কিছুই করতে পারবো না। সেটাই তো সমস্যা ব্যোমকেশ বাবু। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তো সবটা বার করেই দিতাম। গ্রামে একজন বাইরের লোক এসে খুন হয়ে গেল, ব্যাপারটা তো ঠিক নয়, তাই না? আমরা বসে কথা বলছি। রায়বাবুর বাড়ির ভেতরের দিক থেকে একজন গয়লা গোছের কেউ দুটো বড় দুধ রাখার ড্রাম নিয়ে বাইরের দিকে চলে গেল। যাওয়ার আগে রায়বাবুর দিকে তাকিয়ে একবার বলল, বাবু আমি চলে গেলাম। রায়বাবু হাত নাড়িয়ে দিতে সে চলে গেল। তারপর আমাদের দিকে তাকিয়ে রায়বাবু বললেন, এখন বলুন ব্যোমকেশ বাবু, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? একটা কথা, আমার মনে হয় মন্দিরে ওই মূর্তিটার মধ্যে কিংবা মন্দিরে কোথাও একটা কোনো গন্ডগোল রয়েছে। না হলে দিবাকর ভট্টাচার্য মারা যাওয়ার কোনো কারণ তো থাকতে পারে না। তিনি একটা বিপদের সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। আমার মনে হয় মন্দিরটা নিয়েই
তিনি কোনো একটা বিপদ বুঝতে পেরেছিলেন, আর যতদূর সম্ভব। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই রায়বাবু বললেন, আমার সাথে সেই ভদ্রলোকের দু একবার কথা হয়েছিল। তিনি নিজেও কিন্তু আমায় এমন একটা কথা বলেছিলেন, তার মানে হয়েছে ওই মন্দিরটায় ওই মূর্তিটা সুরক্ষিত নয়। মূর্তিটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। আপনারও কি এমন কিছু মনে হচ্ছে? ব্যোমকেশ আর কিছু বলল না, চুপ করে রইল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, রায়বাবু, আজ তাহলে আমরা চলি, বুঝলেন? যদি প্রয়োজন হয় আপনার কাছে আবার আসবো। নমস্কার। রায়বাবু উঠে দরজা পর্যন্ত আমাদের দিকে এগিয়ে এলেন। তারপর বললেন, আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। গ্রামের লোকজন বুঝতেই পারছেন একটা খুন হয়ে গেছে, সবাই একটু ভয়ে ভয়ে রয়েছে আর কি। তাছাড়া মন্দির নিয়ে ঘাঁটাঘাঁটি করলে নরহরি কিংবা ও গ্রামের দু একজন পছন্দ করে না, তাই বলছি আর কি। আমরা রায়বাবুর বাড়ি থেকে চলে এলাম আমাদের যেখানে থাকতে দেওয়া হয়েছিল সেখানে। গণেশ কিন্তু আমাদের ঘরে আর এলো না। আমি বুঝতে পারলাম গণেশকে যেই কাজে পাঠানো হয়েছে সেই কাজটা বোধহয় এখনো সম্পন্ন হয়নি। গণেশ ফিরে এলো দুপুরের দিকে। ব্যোমকেশের সাথে এসে বেশ কিছুক্ষণ ঘরের বাইরে কিছু কথাবার্তা বলল। তারপর গণেশ চলে যেতে ব্যোমকেশ ঘরের ভেতরে আসতে দেখলাম তার মুখটা সামান্য উজ্জ্বল। এমন একটা ব্যাপার এর আগেও আমি দেখেছি। যখন কোনো কেসের ব্যাপারে ব্যোমকেশ কোনো একটা অনুমান করতে পারে কিংবা তার সত্যতা বের হয়ে যায়, তখন ব্যোমকেশের মুখে এমন হাসি দেখা যায়। তাই আমি বললাম, কি হয়েছে ব্যোমকেশ, কিছু জানতে পারলে? কয়েকটা ব্যাপার জানতে পেরেছি, তবে একটা কথা এখনো বুঝতে পারছি না। দিবাকর ভট্টাচার্য হঠাৎ করে দুটো মাটির মূর্তি বানাতে গেলেন কেন? বোধহয় তিনি মূর্তিগুলো এখান থেকে নিয়ে যেতে চেয়েছিলেন, তাই ওগুলো বানাতে দিয়েছিলেন। তাতে এত অবাক হওয়ার কিছু নেই তো। বোধহয় কিছু নেই, কিন্তু ওই ভদ্রলোক কিছু বোধহয় বুঝতে পেরেছিলেন, আর যার জন্য তাকে খুন হতে হয়েছে। সেটা কি, সেটাই আমি বুঝতে পারছি না। মন্দিরের ভেতরে আরও একবার যাওয়া দরকার অজিত। মন্দিরটা ভালো করে দেখা দরকার। আমার মনে হয় মন্দির থেকেই আমরা কিছু একটা খুঁজে পাবো। ব্যোমকেশের গলার স্বর স্পষ্ট ও দৃঢ়। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ কোনো একটা ব্যাপারে অনুমানটাকে খুব গুরুত্ব দিচ্ছে, আর তার মনে হচ্ছে সেই ব্যাপারটা জানতে পারলে কেসটা সহজ হয়ে যাবে। তাই আবার বললাম, গণেশকে ঠিক কী কাজে লাগিয়েছ বলো তো? একটা খবর দিয়ে গেল, আর একটা খবর বার করার জন্য কাজ করতে শুরু করলো। দেখো অজিত, এখানে গ্রামের লোকেদের সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আর গণেশকে ভরসা করা যায়, কারণ সে আমাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে। আর তাছাড়া তাকে অরিন্দমবাবু বিশ্বাস করেছেন। যদি এই কাজ ভালোভাবে করতে পারে তাহলে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে কেসটা সমাধান করার। কিন্তু তার আগে মন্দিরে একবার যেতে হবে। তাহলে আর দেরি করে লাভ কি? এখনই চলো। দুপুরের দিকে সেখানে কেউ থাকবে বলে তো আমার মনে হয় না। চলো তাহলে এখনই যাওয়া যাক। আমরা আবার মন্দিরে গিয়ে পৌঁছলাম। আজ আমাদের সাথে আর কেউ ছিল না। আমি আর ব্যোমকেশ মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের ভেতরটা ভালো করে খুঁজতে লাগলাম, কিন্তু মন্দিরে তেমন কিছুই পাওয়া গেল না। হঠাৎ মন্দিরের পেছনের দিকে খুঁজতে খুঁজতে মন্দিরের পেছনের দেওয়ালে লাল রঙের টুকরো দিয়ে আঁকা ছবি দেখা গেল। ছবিটা দেখেই বোঝা গেল কেউ যেন খুব নতুন হাতে দুটো বিষ্ণু মূর্তি এঁকে রেখেছে। তবে ছবিতে দুটো মূর্তি যেন একই, শুধু একটা মূর্তি সামান্য বড় আর একটা মূর্তি সামান্য ছোট। এই ছোট বড় ব্যাপারটা খুব সহজে অনুমান করা যায় না, কিন্তু ব্যোমকেশ সেটা দেখতে দেখতে কেমন যেন চমকে উঠে বলল, অজিত, এখানে দুটো একই ধরনের বিষ্ণু মূর্তি আঁকা রয়েছে। আর দিবাকর ভট্টাচার্য যেই ঘরে থাকতেন সেই ঘরে পাওয়া গেছে দুটো মাটির বিষ্ণু মূর্তি। ব্যাপারটা কাকতালীয় নয় অজিত, ব্যাপারটা কাকতালীয় নয়। কিন্তু এর মধ্যে তুমি কি খুঁজে পাচ্ছ ব্যোমকেশ? হ্যাঁ, তোমায় তাহলে ব্যাপারটা খুলেই বলি। আমার প্রথম থেকেই মনে হয়েছে এই মূর্তিটার মধ্যে কোনো একটা গন্ডগোল আছে। এসো আমার সাথে এসো। আবার আমরা মন্দিরের ভেতরে ঢুকতেই ব্যোমকেশ বিষ্ণু মূর্তিটাকে তুলে ধরে দেখালো। বিষ্ণু মূর্তিটা আমি হাতে নিতেই বুঝতে পারলাম বিষ্ণু মূর্তিটা কেমন যেন সামান্য হালকা বলে মনে হচ্ছে।
পাথরের মূর্তি এতটা হালকা হওয়ার কথা তো নয়, আর পুরনো দিনের জিনিস একটু বেশি ভারী হয়। আমার মুখের দিকে তাকিয়ে ব্যোমকেশ সামান্য হেসে বলল, কি মনে হচ্ছে অজিত? মনে হচ্ছে না বিষ্ণু মূর্তিটা বেশ খানিকটা হালকা? অথচ এত পুরনো একটা বিষ্ণু মূর্তি যদি পাথরের হয় তাহলে সেটা এতটা হালকা হবার কথা নয়। আমার মনে হয় দিবাকর ভট্টাচার্য মূর্তিটার ব্যাপারে এমন কিছু জানতে পেরেছিলেন যেটা বাইরে কাউকে বলতে গেলে অন্য কারোর বিপদ হতে পারত, আর সেই কারণেই তাকে। কিন্তু তাকে অত রাতে এখানে ডেকে আনবে কে? তিনি যদি বুঝতেই পারতেন তার বিপদ রয়েছে, তাহলে এই কাজটা তিনি কেনই বা করবে? তাকে বোধহয় এমন কেউ ডেকে এনেছিল, কিংবা এমন কেউ খবর দিয়েছিল যার ওপর তিনি অবিশ্বাস করতে পারেননি, আর তাই মৃত্যুটা হয়েছে। তুমি কাকে সন্দেহ করছো? এখনই কিছু বলা উচিত হবে না, আর একটু জোরালো প্রমাণের দরকার। একটা ব্যাপার মনে করো অজিত, অরিন্দম বাবু আমাদের কি বলেছিলেন? দিবাকর ভট্টাচার্য তার কাছে জানতে চেয়েছিল এই গ্রামে কিংবা আশেপাশে কোথাও চোরা চালানের কোনো খবর রয়েছে কিনা। আমার মনে হয় তিনি বুঝতে পেরেছিলেন এই মূর্তিটা নকল, আর সেই কারণেই তাকে খুন হতে হয়েছে। তবে আমার মনে হচ্ছে মূর্তিটা এখনো এই গ্রামেই আছে। তার জন্য একটা খবর নিতে আমি গণেশকে পাঠিয়েছি। সে যদি খবরটা আনতে পারে তাহলে একটা ব্যাপারে অন্তত নিশ্চিন্ত হওয়া যাবে। আমি ব্যোমকেশের কথায় অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ যে কি করতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। তবে এর মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম। প্রতিদিন সন্ধ্যের দিকে ব্যোমকেশ একাই কোথাও যেন বেরিয়ে যায়। এখন সেই ব্যাপারটাই তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি প্রতিদিন সন্ধ্যের দিকে কোথায় বেরিয়ে যাও বলো তো? ব্যোমকেশ হেসে আমার দিকে তাকিয়ে বলল, যার আহ্বানে আমি এখানে এসেছি তার সাথে কেসটা নিয়ে আলোচনা করতে। তোমায় নিয়ে যাওয়াই যেতে পারে, কিন্তু তোমায় নিয়ে গেলে সবার সন্দেহটা সেদিকেই থাকবে, তাই আমি একা বেরিয়ে থানায় পৌঁছে যাই। অরিন্দমবাবুর সাথে কথাবার্তা বলার জন্য তুমি হয়তো খেয়াল করেছো দিনের বেলা আমি ওনার সাথে দেখা করি না, তাতে আমাদের কাজ করতে অসুবিধা হতো, বুঝলে অজিত? তবে কেসটা বোধ হয় খানিকটা গুটিয়ে ফেলেছি। ব্যোমকেশ আর কোনো কথা বলল না। আমরা সেদিনের মতো বাড়িতে ফিরে এলাম। তবে বুঝতে পারলাম ব্যোমকেশ গোপনে বেশ কিছু কাজ করে চলেছে, যেটা আমি জানতে পারছি না। তবে এটা বরাবরই হয়ে এসেছে, তাই আমি আর তেমন কিছু বললাম না। পরদিন সকালে ব্যোমকেশ অরিন্দম বাগচিকে নিয়ে রায়বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। তবে আগের দিন রাতে ব্যোমকেশ গণেশকে দিয়ে কোনো একটা কাজ করিয়েছিল বলে মনে হচ্ছিল, কারণ সন্ধেবেলা ব্যোমকেশকে দেখছিলাম গণেশের সাথে কথাবার্তা বলতে। আবার গণেশ বেশ গভীর রাতে ঘরে এসে দরজা টোকা দিয়েছিল। ব্যাপারটা যে কি হয়ে চলেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে এটা বুঝতে পারছিলাম ব্যোমকেশ কেসটার শেষের দিকে নিয়ে চলে এসেছে। তবে তার সন্দেহ কার দিকে সেটাই বুঝতে পারলাম না। আমার যদিও এখনো মনে হচ্ছে নরহরি বাবু এসবের পেছনে রয়েছে, কারণ তিনি সেদিন নিজের বাড়িতে বসেই জোর গলায় বলেছিলেন, ব্যোমকেশ যদি পারো তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে দেখাও। উল্টো দিকে রায়বাবুকে এসবের মধ্যে না রাখাই শ্রেয় বোধ হয়। ওনাকে দেখে তো মনে হয় বেশ ভালো মানুষ, এমনকি তিনি ব্যোমকেশকে সাহায্য করতেও চেয়েছেন সব কিছুতে। কিন্তু ব্যোমকেশ যে ব্যোমকেশই, আর সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। রায়বাবুর বাড়িতে আমরা বসে রয়েছি। আগের দিনের মতো একজন চা দিয়ে গেছে। বেশ কিছুক্ষণ চা খাওয়া দাওয়ার পর রায়বাবু হঠাৎ ব্যোমকেশের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার বলুন তো অরিন্দম বাবু, আজ সকাল সকাল আপনারা একেবারে আমার বাড়িতে, ব্যাপার কি? কথাটার উত্তর অরিন্দম বাবু দিলেন না। তার বদলে ব্যোমকেশ বলল, আপনার সাগরের যে ধরা গেছে রায়বাবু, কাল রাতে অন্ধকারে মূর্তিটা পাচার করার জন্য চেষ্টা করেছিলেন, তবে সেটা আর সম্ভব হয়নি। এই কথায় রায়বাবুর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি ব্যাপারটা সামলে নিয়ে বললেন, আমার সাগরেদ? আর কোন মূর্তির কথা আপনি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি বুঝতে না পারার ভান করছেন? আপনি ওই মন্দির থেকে বিষ্ণু মূর্তিটা চুরি করাননি? এসব আপনি কি বলছেন? আর আমি যে কাজটা করেছি তার প্রমাণ কোথায়? তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি আর মন্দিরে যেই মূর্তিটা আছে সেটা কি নকল?
আমি তো একবারও বলিনি মূর্তিটা নকল। আপনি আগে থেকেই সে কথাটা আমাদের সামনে বললেন, তার মানে আপনি নিজেই জানেন মূর্তিটা নকল। ব্যোমকেশ বাবু, কথার জালে আমাকে ফাঁসিয়ে কোনো লাভ হবে না। আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে মূর্তিটা আমি সরিয়েছি, কিংবা ওই নকল মূর্তিটাও আমি ওখানে রেখেছি। ঠাকুর মশাই কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, আর আমার যতদূর মনে হয় তিনি আপনাকে সন্দেহ করেছিলেন। তিনি আপনার কাছে এসেছিলেন সে কথাটা বলতে, কিন্তু আপনি তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছেন। আর সেই কারণে ঠাকুর মশাই কাউকে মন্দিরের ভেতরে ঢুকতে দিতে চায় না। তিনি সব সময় এই ভয়টাই পান, যদি কেউ বুঝতে পারে ওই মূর্তিটা নকল তাহলে বিপদ হয়ে যাবে তার। এসব মন গড়া কথা বলে কোনো লাভ নেই ব্যোমকেশ বাবু। মন গড়া কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বাড়িতে ঘরের ভেতরে গোয়ালা দুধ নেওয়ার ড্রামটা নিয়ে যান কেন? ব্যোমকেশ এই কথাটা বলতেই রায়বাবুর মুখটা হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তবুও তিনি ইতস্তত স্বরে বলার চেষ্টা করলেন। এসব কি বলছেন আপনি? আমার বাড়িতে গোয়াল ঘর রয়েছে আপনি জানেন, আর সেখান থেকেই হয়তো গোয়ালা ড্রাম নিয়ে এসেছিল। না রায়বাবু, আমি যেদিন আপনার বাড়িতে প্রথম এসেছিলাম সেদিনই দেখেছিলাম গোয়ালা আপনার ঘরের ভেতর বাড়ি থেকে বেরিয়ে আসছে। সেক্ষেত্রে কিন্তু গোয়াল ঘরটা আপনার বাড়ির পেছনের দিকে, ঘরের ভেতরের দিকে নয়। আর সে যখন ড্রামটা নিয়ে ফিরে যাচ্ছে তখন আপনার সাথে তার একটু কথাবার্তা হয়, অথচ আপনার বাড়ির অন্য লোকেদের সাথে কিংবা আপনার এখানে বসে থাকার সময় যে কজন গোয়ালা পেছনের দিক থেকে এসেছে তাদের সাথে কিন্তু আপনার কোনো কথা হয়নি। সেই ব্যাপারটাই আমার সামান্য খটকা লেগেছিল, তাই গ্রামেরই একজনকে দিয়েই আমি লোকটার ওপরে নজর রাখতে বলেছিলাম। সে জানিয়েছিল লোকটা গ্রামের কেউ নয়, পাশের গ্রামের। আর এর মধ্যে অরিন্দমবাবু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে আশেপাশের কয়েকটা গ্রাম থেকে কিছু পুরনো মূর্তি এবং কয়েকটা চুরির খবর রয়েছে। আমার মনে হয় সমস্ত কিছুর জন্য দায়ী আপনি। আপনি এই কাজটা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবেই করাচ্ছেন, আর সেই কারণেই কাল আমি একটা কাজ করেছিলাম। কাল আমি আপনার কয়েকজন লোকেদের মধ্যে এই কথাটা ছড়িয়ে দিয়েছিলাম যে আমরা আজ আপনার বাড়িতে সার্চ করতে আসব। আর তখনই আপনি মূর্তিটাকে রাতের অন্ধকারে সেই গোয়ালাকে দিয়ে সরিয়ে দিয়েছিলেন, মানে যে আপনার হয়ে কাজ করে গোয়ালা সেজে ড্রামে করে মূর্তি নিয়ে চলে যায়, অথচ সবাই ভাবে সে দুধ নিয়ে যাচ্ছে। তাকে দিয়ে রাতের অন্ধকারে পাচার করানোর যে চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সে আমাদের কাছে ধরা পড়ে গেছে। এবার সে সমস্তটাই স্বীকার করেছে। আপনি যদি নিজেও স্বীকার করে নেন তাহলে কাজটা কিন্তু ঠিক হলো না ব্যোমকেশ বাবু। আপনি অকারণে আমায় ফাঁসিয়ে দিতে চাইছেন। আমি জানি আপনার অনেক টাকার জোর রয়েছে, আপনার অনেক লোকজন রয়েছে, কিন্তু আপনার বিরুদ্ধে যে প্রমাণ রয়ে গেছে, আপনার কাজ করা দুজন আমাদের কাছে ধরা পড়েছে। এমনকি আশা করছি 2-1 দিনের মধ্যে আপনার এই চোরা চালানের দলটাকেও আমরা ধরতে পারবো। তেমন কিছু খবর আমাদের কাছে চলেও এসেছে। এছাড়া ঠাকুর মশাই এমনকি গ্রামের 2-1 জন যারা মূর্তিটার ব্যাপারে আপনাকে সন্দেহ করে তাদের জবানবন্দিও কিন্তু আমাদের কাজে লাগবে। এখন আপনাকে শুধু ব্যাপারটা জানাতে এলাম। আপনাকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট বার করতে হবে, কারণ এমনি এমনি আপনাকে গ্রেফতার করলে খুব সহজেই আপনি বেরিয়ে আসবেন। তবে আশা করছি আজকের মধ্যেই কাজটা হয়ে যাবে। এখন তাহলে চলি রায়বাবু, বাকি কাজটা অরিন্দম বাবু নিজেই করে নেবেন। চলুন অরিন্দম বাবু। আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। রায়বাবু নিজের উঠোনের উপরে চেয়ারে বসে এক দৃষ্টিতে ব্যোমকেশের দিকেই তাকিয়ে রইলেন। পথে আসতে আসতে অরিন্দম বাগচি ব্যোমকেশকে প্রশ্ন করলেন, আচ্ছা ব্যোমকেশবাবু, আপনি যে কীভাবে সন্দেহ করলেন বলুন তো যে রায়বাবুই কাজটা করেছিলেন? আর এই মূর্তিটা যে নকল সেটাই আপনি বুঝলেন কি করে? আমার সন্দেহ শুধু রায়বাবু নয়, বেশ কয়েকজনের ওপরেই ছিল, কিন্তু বাকিদের শক্ত কোনো মোটিভ ছিল না। নরহরিবাবু তার বংশের সম্পত্তি আগানোর জন্য মন্দির নিয়ে একটু বেশি ভাবেন, তাতে আলাদা করে সন্দেহ করার মতো কিছু নেই। প্রথমে সন্দেহ হয়েছিল, তবে তিনি যখন নিজেই আমায় বললেন যে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, তখন বুঝলাম লোকটা এর সাথে জড়িত নয়।
তিনি শুধু নিজেদের সম্পত্তি বাঁচাতে চাইছেন। এরপরে যদি ঠাকুরমশাইয়ের কথা বলি, তিনি একজন পুরোহিত, তার কাজ পুজো করা। তিনি কোনো কারণে যে মন্দিরটাকে আর মূর্তিটাকে আড়াল করতে চাইছেন তা বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা যে কোন কারণেই হতে পারে তার পক্ষে একজনকে খুন করা সম্ভব হবে বলে আমার মনে হয়নি। এরপরে আমি নতুন কারোর কথা ভেবেছিলাম, কারণ প্রথমে রায়বাবুর ওপর আমার সন্দেহ হয়নি, কিন্তু খুনের ব্যাপারটা নিয়ে দেখতে গিয়েই মনে হলো যতদূর সম্ভব দিবাকর ভট্টাচার্যকে কেউ অনুসরণ করছিল। কারণ মন্দিরের সিঁড়ির বাইরের দিকে তার মৃতদেহটা যেভাবে পড়েছিল তাতে মনে হয়েছে তিনি মন্দির থেকে বেরোবার সময় কেউ তার ওপর আক্রমণ করে, আর তার মতন একটা বাইরের লোককে আক্রমণ করার একটাই কারণ হতে পারে, বোধহয় তিনি কিছু জানতে পেরেছিলেন। তিনি যে একটা বিপদের আশঙ্কা করেছেন সেটাও আমি জানতে পেরেছিলাম। আর তার ঘরে দুটো মাটির বিষ্ণু মূর্তি, এমনকি ঠিক তেমনই বিষ্ণু মূর্তি মন্দিরের পিছনের দেওয়ালে আঁকা, তবে একটা ছোট একটা বড়। এগুলোর মধ্যে দিয়ে তিনি কিছু একটা বোঝাতে চাইছিলেন, আমি বুঝতে পারছিলাম, কিন্তু সেটা ঠিক কি তা আমি বুঝতে পারিনি। তবে মাটির মূর্তি দুটো হাতে তুলে নিতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছিল। একটা মূর্তি ভারী আর একটা মূর্তি হালকা, অর্থাৎ তিনি কোনোভাবে ওই বিষ্ণু মূর্তিটার সাথে আর একটা বিষ্ণু মূর্তির কথা বলতে চাইছেন, তবে ব্যাপারটা সোজাসুজি বলতে পারছেন না, কিংবা তিনি পুলিশকেও জানাতে পারেননি। তার পেছনে কি কারণ থাকতে পারে? কি কারণ ছিল ব্যোমকেশ? কারণ একটাই ছিল, তিনি যখন এখানে এসেছিলেন তখন কিন্তু মূর্তিটা আসল ছিল। তিনি এখানে দিন 15 ছিলেন, তারপরে হঠাৎ করে মূর্তিটা তার মনে হয়েছে বদলে গিয়ে কেউ নকল মূর্তি রেখে দিয়েছে। এই ব্যাপারটা যদি তিনি পুলিশকে জানান তাহলে পুলিশ প্রথমে তাকেই সন্দেহ করবে, তাই তিনি পুলিশকে জানাতে পারেননি। তাহলে কি মূর্তিটার ব্যাপারে জেনে ফেলার জন্যই তার মৃত্যু হয়েছিল? আর এত রাতে তিনি ওখানে গিয়েছিলেন কি করতে? আমার যতদূর মনে হয় রায়বাবুর কোনো লোক তাকে ওখানে কোনো এক ছুতোয় ডেকে নিয়ে গিয়েছিল, বোধহয় মূর্তির ব্যাপারে কিছু বলতে চেয়েছিল, আর তিনি ব্যাপারটা বুঝতে না পেরে সেখানে গিয়ে পৌঁছয়, তারপরে এই ব্যাপারটা ঘটে যায়। তবে রায়বাবুর বাড়িতে গিয়ে সেদিন ওই গোয়ালার অদ্ভুত ব্যবহার আর গণেশের বলা একটা কথা আমি যদি না শুনতাম তাহলে ব্যাপারটা এত সহজে ধরতে পারতাম না। কি কথা ব্যোমকেশ বাবু? গণেশ আমায় বলেছিল বেশ কিছুদিন ধরে তার মনে হচ্ছে গ্রামে বাইরের কোনো লোক ঢুকছে, তবে তারা যে ঠিক কোথা থেকে আসছে বা কে বা কেন আসছে তার কিছুই সে বুঝতে পারছে না। তাই আমি গণেশকে আর মহাদেবকে নিয়ে এবং গ্রামের আরো 2-1জনকে নিয়ে একটা খোঁজ চালাতে বলেছিলাম। গ্রামে বাইরের কারা আসছে, কোথায় যাচ্ছে, এই সমস্ত কিছু। আর সেটা দেখতে গিয়ে ওরা দেখতে পায় এই সব কিছুর সাথে রায়বাবুর বাড়ির একটা সম্পর্ক রয়েছে, আর তখনই ওদের কাজে লাগাই ব্যাপারটা দেখতে। আর তারপরেই আমি বুঝতে পারি যে রায়বাবুর সাথে ওই মূর্তিটার কোনো একটা সম্পর্ক রয়েছে। মূর্তিটা যেহেতু নকল, তাই আসল মূর্তিটা এত সহজে বের করা যাবে না। তাই আমি আজ রায়বাবুর বাড়ি এবং গ্রামের বেশ কয়েকটা বাড়ি সার্চ করা হবে এমন একটা ভুয়ো খবর ছড়িয়ে দিলাম, তাতেই কাজ হয়। রাতের বেলা মূর্তিটা পাচার করার জন্য চেষ্টা করেন রায়বাবু, আর বাকিটা তো আপনি জানেন অরিন্দম বাবু। অরিন্দম বাবু হাসলেন, তারপর বললেন, সত্যি ব্যোমকেশ বাবু, আপনি যদি কেসটা সমাধান না করতেন তাহলে এখনো আমরা খুঁজেই বেড়াতাম। আমার তো মনে হচ্ছিল নরহরি বাবুই কিছু একটা করেছেন, তাকে জেরা করার কথা ভাবছিলামও, কিন্তু কোনো শক্ত প্রমাণ ছাড়া কোনো কিছু করা যায় না বলে চুপ করে থাকতে হয়েছিল। অরিন্দম বাবু, তাহলে আমার কাজ শেষ, এবার আমায় যেতে হবে। আজকের দিনের জন্য স্টেশন পর্যন্ত আমাদের যাওয়ার ব্যবস্থাটা একটু করে দিলেই হবে। আমরা ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, আপনাদের আর বেশি কষ্ট দেব না। কি যে বলেন ব্যোমকেশ বাবু, তবে রায়বাবুকে গ্রেফতার করে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারটায় আপনার যদি সাহায্য লাগে তাহলে আমাকে একটু দেখবেন। বুঝতেই পারছেন লোকটা নেহাত সাধারণ কেউ নয়। সাক্ষীদের একটু সাবধানে রাখবেন, আর পারলে গোটা ব্যাপারটা গ্রামের মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারা যখন একবার জানতে পারবে যে রায়বাবু তাদের গ্রামের মূর্তি সরিয়ে ফেলেছেন, তখন তারা নিজেরাই আপনাকে সাহায্য করবে। অরিন্দম বাবু, নরহরি বাবুর কাছ থেকেও সাহায্য পাবেন আশা করি, ঠিক আছে? অরিন্দম বাবু হাসলেন, আর কিছু বললেন না।
জিপে উঠে আমরা স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম। জিপে বসে থাকতে থাকতে ব্যোমকেশকে একটাই প্রশ্ন করলাম আমি, আচ্ছা ব্যোমকেশ, প্রথম দিন যখন তুমি মন্দিরে ঢুকেছিলে তখন তোমার কি মনে হয়েছিল মূর্তিটা আসল নাকি নকল? প্রথম দিন ঢুকে মূর্তিটা আসল বলেই মনে হয় স্বাভাবিকভাবেই অজিত, কারণ আসল মূর্তিটা আমরা দেখিনি। আমরা প্রথম যেটা দেখেছি সেটা হলো নকল মূর্তি। গ্রামের মানুষ ওই মন্দিরে ঢুকে মূর্তি দেখার সাহসটা পায়নি কখনো। তারা দূর থেকে মূর্তি দেখতো, সামনে গিয়ে কখনো ছুঁতোও না। একমাত্র ঠাকুর মশাই সেটা করতেন বলেই তিনি ব্যাপারটা ধরতে পেরেছিলেন। তবে প্রাণের মায়া যে বড় মায়া অজিত, তিনি আমাদেরও সাবধান করতে চেয়েছিলেন যাতে আমাদের কোনো বিপদ না ঘটে। তবে যা হওয়ার তা তো হলোই। এখন এইসব বাদ দাও, চলো। দাসবাবু একটা সমস্যা নিয়ে বেশ ফেঁসে রয়েছেন, বাড়ি ফিরে সেটাই হাত দিতে হবে। আমি আর কিছু বললাম না, জিপে হেলান দিয়ে বাইরের দিকে তাকালাম। মনে মনে একবার হেসে উঠলাম। বুঝতে পারলাম এই জন্যেই বোধহয় ব্যোমকেশ বক্সী আর আমার বুদ্ধি খানিকটা আলাদাই, কারণ অন্যরা যেটা দেখতে পায় না সেটা ব্যোমকেশ বক্সী দেখতে পায়।